নমস্কার, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের জনতার দরবার। রোজ সোম থেকে বৃহস্পতি রাত 8টায় রাজনৈতিক তর্ক বিতর্ক 26-এর বিধানসভা ভোটের আগে। আজ কারা কারা সঙ্গে রয়েছেন পরিচয় করিয়ে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্য, রয়েছেন বিজেপির পক্ষ থেকে চার্লস নন্দী, রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে শুভজিৎ সরকার এবং কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 21-এ বাংলা নিজের মেয়েকেই চায়, এই কয়েনেজ দিয়ে অনেকটাই ডিভিডেন্ড পেয়েছিল তৃণমূল এবং বহিরাগত তোপ ছিল বিজেপির দিকে। এবার কি এই যে পয়লা বৈশাখে তৃণমূল যে আক্রমণ করে যাচ্ছে বারবার বহিরাগত, সেই বহিরাগত খোঁচা সামলাতেই আজ সকাল থেকে নরেন্দ্র মোদী অমিত শাহর বাংলায় শুভেচ্ছা। দেখুন, বাংলায় নতুন বছর, নববর্ষ, বাঙালির আবেগ। বাংলার মন পেতেই নববর্ষের আবেগে শান দেওয়ার চেষ্টা। পয়লা বৈশাখে ভোট ময়দানে সব পক্ষই। এই বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন মমতা। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা, বাংলার সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান, বাংলার সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। যে যেখানেই প্রার্থী না করেন মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্বে সরকার চান, তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে জোড়াফুল চিঠি ভোট দেবেন। নববর্ষের নিজের লেখা ও সুর দেওয়া গানও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে, বৈশাখ মাসে এলো নববর্ষ, নিয়ে এসো নবহর্ষ। আগামীর দিন দিচ্ছে ডাক, মেয়ের কাছে বাংলা থাক। 21-এর ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। 21-এর ভোটে বিজেপির গায়ে বহিরাগত তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করে তৃণমূল। অনেকের মতে এই কৌশল ভোট বাক্সেও প্রভাব ফেলে। এবার তাই সতর্ক বিজেপি, গায়ে যাতে কেউ বহিরাগত তকমা সেঁটে না দিতে পারে, সেই লক্ষ্যে কৌশলী। নববর্ষে তাই বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। ব্যক্তিগতভাবে মেল পাঠিয়েও বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। সোশ্যাল মিডিয়ায় বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। आप सभी को बंगाली नववर्ष पोयला बैसाख की ढेर सारी शुभकामनाएं देना चाहता हूं। বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠক করেন স্মৃতি ইরানি। তার মুখেও বাংলা। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই বিষয়ে কি বলবেন? আপনাকে একটাই কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন কি পশ্চিম বাংলায় মাছের যে প্রোডাকশনটা ওটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই এখন দেখছি হাতে হাতে রুই কাতলা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো আর মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। নিউজ 18 বাংলা। এত কিছুর পরেও কি বহিরাগত তকমা থেকে বেরোতে পারবে বিজেপি? তৃণমূল বেরোতে দেবে? কারণ চার্লস নন্দীর কাছে যাব যে বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা অবাঙালি প্রচারে এবং তাদের নাম থেকে আরম্ভ করে মনীষীদের নামে বিভিন্ন ভুল ধরা পড়ছে, তাই নিয়ে তৃণমূল কটাক্ষ করছে, বিরোধীরা কটাক্ষ করছে, বিজেপি বিরোধীরা। বহিরাগত যে তকমা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে বিজেপি? দেখুন, প্রথমেই আমি নিউজ 18 বাংলা এবং সঞ্চালক অয়নবাবুর তরফ থেকে আমি গোটা পশ্চিমবঙ্গকে বিজেপির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের আশীর্বাদ চাইব। প্রথমে বলতে হবে যে আজকে যেহেতু বাংলা নববর্ষ, তাই বাংলা রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়কে আমরা বলে থাকি। যদি বাংলা রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় হন,
তাহলে বাংলার নাশকার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যদি কোনো নেতা বা নেত্রী পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষতি করে থাকেন, যদি কোনো নেতা বা নেত্রী পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকে নববর্ষ, তাই প্রধানমন্ত্রী আমাদের এখানে একটি সবাইকে অ্যাড্রেস করে চিঠি দিয়েছেন। চিঠিতে উনি তিনি লিখেছেন বাংলায়, এর আগের বারও বাংলায় লিখেছেন, এমন নয় যে এই প্রথম বাংলায় লিখছেন। তিনি পরিষ্কার লিখছেন, বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গবাসী যে অপশাসন, বিশৃঙ্খলা ও দুর্নীতির শিক্ষার, যা সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান এবং পশ্চিমবঙ্গের চরম ঠিক ভাষণেও বলছেন একই কথা, ভাষণেও আঘাত এনেছেন। আজ যখন আমি পশ্চিমবঙ্গবাসীর দুঃখ বেদনা দেখি, তখন আমার মন ব্যথিত ও ভারাক্রান্ত হয়। বর্তমান রাজ্য সরকার যে ভয়ের পরিবেশ তৈরি করেছে, তার ফলে মা বোনেদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান এবং গরিবদের অধিকার থেকে পশ্চিমবঙ্গ আজ বঞ্চিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে আরম্ভ করে সবাই এই কথা বলছেন। জবাব এবারে পশ্চিমবঙ্গ দেবে। মনে রাখতে হবে, তার মানে কি বাঙালি বাংলাকে শেষ করে দিচ্ছে বিজেপি, এই অভিযোগ করছে? না দেখুন, আজকে যারা পয়লা বৈশাখের শুভকামনা জানাচ্ছেন, তারা কি গত বছর জানিয়েছিলেন? আপনি যদি দেখেন, গত বছরও প্রধানমন্ত্রী দিয়েছিলেন, আমি আপনাকে আটকাইনি, শুনে নিন। হ্যাঁ, গত বছর দিয়েছিলেন, ঠিকই, 24-এও দিয়েছিলেন। না দিতে থাকেন, দিতেই পারেন। উনি তো হিব্রু নববর্ষেও শুভেচ্ছা বার্তা দেন। তো বিশেষটা তা নয়, উনি যে বাংলাটা লিখেছেন নিজে তো লেখেননি, কেউ লিখে দিয়েছে, উনি পোস্ট করছেন, তাহলে ওটার বড়াই করার তো কোনো মানে দাঁড়ায় না। বিষয়টা মাত্র গত মাসের 19 তারিখে সম্ভবত ঘটা করে নববর্ষ পালন করলে, এই তো বিজেপির নেতারা, RSS এর নেতারা বড় বড় হিন্দু সেজে নববর্ষ পালন করলেন। ওটা কি ছিল? আমরা বাঙালিরা বছরে 2টো নববর্ষ পালন করি, একটা পয়লা বৈশাখ পালন করি, যেটা আমাদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক, আর অপরটা আমরা 1 জানুয়ারি পালন করি, যেটা আমাদের কার্যকারী ক্ষেত্রে। এর অতিরিক্ত বাঙালি আর কোনো নববর্ষ জানেন না। বহিরাগত বলে যাদের তকমা দেওয়া হচ্ছে, সেই বহিরাগতরা সোনার বাংলার স্বপ্ন দেখাচ্ছেন, আর নাশকার বলছেন বাঙালি একজন নেত্রীকে। আচ্ছা, এটা ইলেকটোরাল রেটরিক। উনি একটু বলুন যে কেন্দ্র সরকারের বিগত 12 বছরের খতিয়ান কি আছে? 100 দিনের কাজ যতদিন চলতো, বাংলা 1 নম্বরে ছিল। আজকে কর্মসংস্থানের কথা হলো, বেকারত্বের হার যখন সারা ভারতে বিজেপি একদম গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়েছে, তখন বাংলা 40% তাতে ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। আজকে নারী সুরক্ষা হোক বা সার্বিক সুরক্ষা হোক, NCRB রিপোর্ট কেন্দ্র সরকারের, তো আমরা তো সেটাকে পরিচালনা করি না। বিজেপি বলে এখান থেকে এই রিপোর্ট ভুল দেওয়া হয়, তো তাহলে সেটা লিখে দেবে যে আমরা রিপোর্ট দিচ্ছি না, পাবলিশ করবে না, বলবে রিপোর্ট দেওয়া হয়নি বলে আমরা পাবলিশ করছি না। সেটা ঘটা করে পাবলিশ করে কেন? ওকে, নিয়ম হচ্ছে যদি কোনো তথ্য না পাওয়া যায়, বলবে তথ্য পাওয়া যায়নি তাই রিপোর্ট পাবলিশ হচ্ছে না। রিপোর্ট প্রত্যেক বছর পাবলিশ করছেন, বাংলা 1 নম্বর, কলকাতা 1 নম্বর, তারপরে মিথ্যাচার করছেন। মানুষ বোকা নয়, আমরা ইউপি বিহার নয়, আমরা বাঙালি। আমরা ব্রিটিশ তাড়িয়েছি, আমরা মুঘল তাড়িয়েছি, আমরা পাকিস্তানিদের তাড়িয়েছি, এদেরকেও তাড়াবো। যে বাংলায় একটা সময় অমিতাভ বচ্চন সুপারস্টাররা চাকরি করতে আসছেন, সেই বাংলা ছেড়ে 80 লক্ষ বাঙালি ছেলে মেয়ে আজকে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। CMI তথ্যটা 80 লক্ষ নয়, তথ্যটা হচ্ছে 28 লক্ষ, এবং তার পরিবর্তে 2.5 কোটি হিন্দি বলার মানুষ আজকে পশ্চিমবঙ্গ এবং কলকাতা শহরের আশেপাশে কাজ করছে। চন্দনদা, আপনি কি বহিরাগত তকমায় বিশ্বাসী? বহিরাগত তকমায় বিশ্বাসী? আজকে রাহুল গান্ধীও তো এসে সভা করে গেছেন। কোনো ন্যাশনাল পার্টি কোনোভাবে সারা ভারতবর্ষে যাদের প্রেজেন্স, তারা কখনো বহিরাগত হতে পারে না, যার জন্য কংগ্রেসের তরফে আমরা বহিরাগত শব্দটা ব্যবহার করি না। আরেকটি কথা তোমাকে বুঝতে হবে, বাস্তব চরিত্র 22টি সরকারি ভাষা, সরকারি স্বীকৃত ভাষা, একটি প্রধানমন্ত্রী বা কোনো সার্বিক নেতা সেই স্তরের, তার পক্ষে জানা সম্ভব না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা ইন্টারপ্রিটেশন কি করি, এটা একটা ইম্প্যাক্ট করে যদি একটা ছোট ছোট শব্দে ব্যবহার করি। সেটা ইন্দিরা গান্ধীও করতেন, জওয়াহরলাল নেহরুও করতেন, আমরা জানি দ্যাট ইজ আ কালচার। আজকে সব থেকে অবাক লাগছে, এই কালচারটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ কে বাংলা জানে কি জানে না, এটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। প্রশ্নটা সেটা না। দেখো, ডাইভার্সন কোথায় হচ্ছে, আমরা যে কারণেই নির্বাচনটা করছি, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর বাংলায় কত জ্ঞান,
বা মুখ্যমন্ত্রীর একদম। ইংরেজিতে কত জ্ঞান সেটা নয়। ঠিক। আমরা যে সার্বিক কারণে আজকে উন্নয়ন। সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বেকারিত্ব, উত্তরগুলো কিন্তু পাচ্ছি না। আর সেই উত্তর পাচ্ছি না বলে গতকালকে রাহুল গান্ধী প্রতিটি ছত্রে বুঝিয়ে গেছেন কোথায়। ওকে, আমি আসবো মমতা কৃষাণুর সরকার কাছে মোদী আসবো, সরকার কারণ করেছে। কৃষাণুদের সমস্যাটা কেন? অমিত শাহ তো বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে পরে, জিতলে পরে বাংলা জানা, বাংলা ভাষী মুখ্যমন্ত্রী হবেন। তাহলে সমস্যা কোথায়? আর মাছে ভাতে বাঙালি, আজকেও মাছ উঠে এলো একেবারে নববর্ষের বিভিন্ন প্রচারে, রাজনৈতিক প্রচারে। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি। তৃণমূল বারবার অভিযোগ করে যে বিজেপি ক্ষমতায় এলে দিল্লি থেকে সরকার চালাবে, কিন্তু অমিত শাহ বারবার বলছেন দিল্লি নয়, এখানকার বাঙালি, বাংলা ভাষা জানা যোগ্যই হবেন মুখ্যমন্ত্রী। দেখুন, ये कह रही है कि बंगाल को बाहरी लोग चलाएंगे। ममता जी क्या झूठ बोल रही हो? आज मैं कह कर जाता हूं, अलीपुर द्वार वालों, उत्तर बंग वालों, बंगाल का अगला मुख्यमंत्री बंगाल में ही पैदा हुआ बंगाली व्यक्ति, बंगाली बोलने वाला मुख्यमंत्री होगा। मगर दीदी, वो भाईपो नहीं होगा, वो भाजपा का नेता होगा, भाजपा का नेता। তাহলে বহিরাগত তকমা কতটা টিকবে? কৃষাণু, অসুবিধাটা কোথায়? তাহলে অমিত শাহ নিজে মুখে বলছেন। উনি কি বাঙালির উপর দয়া দাক্ষিণ্য দেখাচ্ছেন? বাংলার নেতৃত্ব বাঙালি দেবে না তো কি উনি দেবেন ভাবছেন? উনি তো এটাও বলেছেন যে আমাদের এখানে বিগত এত বছর ধরে 1947 থেকে 1951 সালের প্রথম নির্বাচন থেকে নাকি আমাদের এখানে বাংলাদেশিরা রাজত্ব করেছে। ওনার সাহসটা হয় কি করে যে পশ্চিম বাংলার বাঙালিকে বাংলাদেশি বলতে? উনি তো এই চক্রান্তটাই, তোমাদের বিরুদ্ধে অভিযোগ এই করেছে পশ্চিম চক্রান্তটাই বাংলাদেশ বানানো করেছেন। হবে। এই চক্রান্তটাই, এটা তো রেটারিক। উনি পশ্চিম বাংলাদেশের কথা বলে পূর্ব বিহার, পূর্ব উত্তরপ্রদেশ বানাবার চক্রান্ত করেছে। তাই জন্য তো আমরা এসআইআরে দেখেছি আমাদের কেন, এখানকার বাঙালি যদি নির্বাচনী মুখ্যমন্ত্রী তালিকায় হয়, সেটা যদি ঘোষণা করেন যে বাঙালি মুখ্যমন্ত্রী হবেন, তাহলে অসুবিধাটা কোথায়? দয়া কেন? অসুবিধা কি? উনি দয়া ঘোষণা কেন করার বলছো? কে? এটা আমাদের অসুবিধাটা birthright। হচ্ছে- অসুবিধাটা এটা হচ্ছে- আমাদের রক্তে আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বাঙালি হবে। মমতা উনি বন্দ্যোপাধ্যায় এটাকে কি বলছেন? এটা মমতা কি কোনো ইস্যু বন্দ্যোপাধ্যায়ের নাকি? অসুবিধাটা হচ্ছে উনি ওনার ভাইপো অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চান। একমাত্র একজন এটা বাঙালি ওনার আছে, মাথায়, ওনাদের এছাড়া মাথায় ঘুরছে। ওরা কোনো বাঙালিকে যেরকম মুখ্যমন্ত্রী অমিত শাহ দেখতে নিজের চাইছে না। ছেলেকে বিসিসিআই থেকে শুনুন, একটা এখন কথা বলে দিই। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের, এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মাথায় বসিয়েছে। ওকে তাদের ওকে ওকে সেটা ওকে নিয়ে কোনো শুভজিতের ব্যাখ্যা কাছে নেই। আসবো। শুনুন, একটা কথা বলে রাখি, অভিষেক বাংলার বন্দ্যোপাধ্যায় মানুষের 10 জানা বছরের উচিত সাংসদ। যে এই সরকারটা আছে আর মাত্র 456 ঘন্টা, তারপরে মমতা একটা ব্যানার্জি ঘন্টা হিসেব হতে করে চলেছেন ফেলেছেন। প্রাক্তন। আমি বলছি প্রথমত- বহিরাগত তকমা, এই বহিরাগত তকমা তো তৃণমূল অভিযোগ করে বহিরাগত তকমা, সেই কারণেই অমিত শাহকে আমি বলতে বলি, হচ্ছে। প্রথমত আমার এই দর্শক যারা দেখছে তাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, এবং এই নিশ্চয়ই, আপনাদের তোমাকেও দিন, শুভেচ্ছা। আগামী দিন ভালো হোক এবং নতুন বছরে নতুন কোনো একটা ভালো সমাজ ব্যবস্থা যাতে আমরা পাই, তার জন্য আমাদের রাজনৈতিকভাবে নির্বাচনের লড়াই। বাংলা থেকে মুখ্যমন্ত্রী, আমার বাংলা থেকে কথা- সরকার চালালে আমার বিজেপি, কথা- তাহলে আমার ভালোই তো কথা, হবে। বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। মানে আলাদা করে কেন আমায় বলতে হবে যে বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি হবে? বাংলার মুখ্যমন্ত্রী তো নিশ্চয়ই অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে আসবে না। ঠিক। আমরা এরকম বলতে কেন হচ্ছে? তার মানে তার গায়ে ট্যাগ লেগে গেছে না, তার ওপিনিয়ন বা তার যে ওভারঅল যে ভাবনা চিন্তা, সেগুলোর মধ্যে বাঙালিত্ব নেই। এবার বাঙালিত্ব মানে কি? কাদের মধ্যে বাঙালিত্ব যারা বলছে, আচ্ছা। বাঙালিত্ব মানে কি? বাঙালিত্ব মানে কি খালি যারা বাংলায় কথা বলে তারাই খালি বাঙালি? যারা অলচিকি হরফে লেখে, সাঁওতালি ভাষা বলে, তারা কি বাঙালি নয়? যারা নেপালি ভাষায় কথা বলে, তারা কি বাঙালি নয়? আমরা তো মনে করি কুচবিহার থেকে কাকদ্বীপ পুরোটাই বাংলা। এবং এই বাংলা মানে, বাংলা ক্যালেন্ডার বা বাংলা ভাষা মানে খালি যারা বঙ্গদেশে বাস করে তারাই বাঙালি, এমন আমরা মনে করি না। এর বাইরেও অনেক মানুষ আছে যারা বাংলায় কথা বলে, বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। আসলে বুঝতে হবে, আমাদেরকে তো আলাদা করে মাছ মাংস নিয়ে মানে ভোটের আগে লাইন দিয়ে দাঁড়াতে হয় না প্রমাণ করতে যে আমরা কতটা বাঙালি বা কতটা মাছ মাংস খাই। আসলে এটা তখনই করতে হয় যখন কেউ সাজার চেষ্টা করে, সাজতে গেলে এগুলো করতে হয়। ওকে। নেতাদেরকে দেখবেন, অনেক নেতাদেরকে, যেমন আমি দেখবেন সবসময় এই ধরনের সাধারণ জামা প্যান্ট পরে ঘুরে বেড়াই। অনেকে আছে ভোটের আগে জামা প্যান্ট পরছে। এখন নির্বাচনে আমরা কি দেখছি?
দাড়ি কামিয়ে দিচ্ছে হ্যাঁ, গিয়ে গিয়ে দাড়ি কোনো কামিয়ে প্রার্থীরা। দিচ্ছে, রুটি ফেলে দিচ্ছে। আমার কথা হ্যাঁ। এই যে নির্বাচনটাকে আমরা বামপন্থী নির্বাচনে লড়ছি, যে ভুল ইস্যু থেকে মূল ইস্যুতে যাওয়ার নির্বাচন, মানে জাতপাত, বাংলা অবাংলা থেকে শুরু করে Okay. হিন্দু মুসলিম, এই থেকে বুঝতে পেরেছি। লেখাপড়া, আমি শিক্ষা, দেবশ্রীদার কাছে কর্মসংস্থান। যাই। ও যেটা 10 সেকেন্ড, বললো একদম হ্যাঁ। সঠিকভাবে আমি বলি, আজকে পয়লা বৈশাখের সাথে সাথে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবেও ঘোষণা করেছি। যেই দিনটাকে গুলিয়ে, যেটা আমরা রাজ্য দুঃখের সঙ্গীত সাথে ঘোষণা স্মরণ করেছো। করি 20শে জুনের দিনটাকে, যেদিন বাংলা বিভক্ত হয়েছিল, আমি একটা সংযোজন সেটাকে করি। এরা Okay, আমন্দা। সেই দুঃখের আমি দিনটাকে একটা এরা সংযোজন করি, উদযাপিত আলোচনা করছে। করতে সুবিধা হবে। সেটা হচ্ছে এখন তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিজেপি বলছে যে কি পশ্চিম পাকিস্তান হয়েছে অমুক তমুক। আমার কথা 1998 সালে তৃণমূল কংগ্রেসকে জন্ম করা দিয়েছিল। এই তো কদিন আগে শ্রমিক ভট্টাচার্য টিভিতে বললো যে আমাদের জন্য Okay, তৃণমূল জন্ম দেবশ্রীদা, দিয়েছে। এখানে আমার বক্তব্য হচ্ছে যে ভুল ইস্যু থেকে মূল ইস্যু যেটা বললো, এগুলো কি ভুল ইস্যু? এই যে মাছ নিয়ে চলে যাচ্ছে, নববর্ষের দিনে মাছ নিয়ে মিছিল হচ্ছে। না, আমার মনে হয় ঠিক তা নয়। একটা বহুত্ববাদী দেশে, যে একটা প্লুরালিস্টিক কান্ট্রিতে এই রিজিওনাল ব্যাপারটা, ধরুন একটা রাজ্যের নির্বাচন হচ্ছে, এখন নির্বাচনের ফোকাসটা কি হবে? যেমন পলিটিক্যাল ইস্যু থাকবে, তেমন সোশ্যাল ইস্যু থাকবে। তার মধ্যে থেকে পলিটিক্যাল পার্টিরা দেখবে কোনটায় তাদের বেশি লাভ হচ্ছে ভোটের Dividend টার্মে দিচ্ছে। বলছি। হ্যাঁ। এবং এই লিঙ্গুইস্টিক আইডেন্টিটিটা এখন একটা বড় প্রকট হয়েছে, যেহেতু 2021-এ নিঃসন্দেহে এই লিঙ্গুইস্টিক আইডেন্টিটিটা কিন্তু তৃণমূলকে অনেক সিট পাইয়ে দিয়েছে। ফলে যেমন ধরুন কেউ ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে, মানে এই যে কোন আইডেন্টিটিটা বেস করব আমরা, মানে নির্বাচনটাকে করব, যেটা হওয়া উচিত নিঃসন্দেহে পলিটিক্যাল আইডেন্টিটিগুলো, পলিটিক্যাল ইস্যুগুলো, শিক্ষা, স্বাস্থ্য, একটা গুড সেগুলো থেকে গভর্নেন্স, বেরিয়ে আসছে তো। সেইটা থেকে বেরিয়ে সোশ্যাল ইস্যুতে যাচ্ছে। এবং এই যে সোশ্যাল social ইস্যুতে issue যেটা বলছে, আমার হ্যাঁ, 30 সেকেন্ড হ্যাঁ। সোশ্যাল ইস্যুতে কোনটা না, আমি একটা গোষ্ঠীকে টার্গেট করবো, অর্থাৎ যারা বাংলায় কথা বলে, মানে গোষ্ঠীকে টার্গেট করলে কি হবে, বা যারা অন্য ধর্ম বিলং করে, গোষ্ঠীকে টার্গেট করলে কি আমি গোষ্ঠীগত ভোট পাবো, একসঙ্গে অনেক ভোট পাবো। বেশ, ফলে এর পিছনে ওই অঙ্কটা নিশ্চয়ই, অবশ্যই। কারণ আজকে নববর্ষের দিনে আমরা যে ছবিটা দেখলাম, মাছে ভাতে বাঙালি, মাছ খাওয়া নিয়ে একটা তর্ক বিতর্ক, আজকে মাছই উঠে এলো একেবারে নববর্ষে। দেখুন, বাঙালির নতুন বছর পয়লা বৈশাখ, ভোটের প্রচারেও এই নববর্ষকে সামনে রেখে বাঙালিয়ানায় শান, বাঙালির মন জয়ের চেষ্টা। খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, এদিন তার মিছিলে খোল করতাল, তালে তালে নাচ দিলীপের। বাংলার নববর্ষ একদম নতুন ভাবে শুরু করছি, একদম বাঙালিয়ানায় যেরকম হওয়া উচিত নববর্ষ। যারা বাংলা ভাষায় কথা বলেন, বাংলায় থাকেন, সবাইকে আমার বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই আগামী বছরটা যেন শান্তিতে সুখে আমরা কাটাতে পারি। আমি নতুন বছরে নতুন সরকারের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, নববর্ষের সকালে তিনি মাছ হাতে প্রচার করেন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ বিক্রি করলে মাছ বিক্রেতাদের মারা হচ্ছে, মাছগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, এমনকি বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলা হচ্ছে। তারই প্রতিবাদে গড়িয়া গ্রন্থমেলা আজকের এই শোভাযাত্রার আয়োজন করেছেন। মাছ নিয়ে, মাছ বন্ধ বাঙালি, মাছে ভাতে বাঙালি। ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি। ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ প্রচারে বেরিয়ে এদিন মন্দিরে পুজো দেন, নেতাজির ছবিতে মালা দেন, তারপর জনসংযোগ। আরে যাদের দলের লোক বলে যে বাংলা বলে কোনো ভাষা হয় না, সেটা নাকি বাংলাদেশি ভাষা, বাংলার বৈনিশীদের নাম নিয়ে তারা এখনো পর্যন্ত বিকৃত উচ্চারণ করে, বঙ্গপ্রেমী সেই যে তাদের কোনো লাভ আছে? মানুষ জানেন দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেই প্রথম আঘাত করেছিল চিত্তরঞ্জন পার্কে মাছের বাজারের উপর, এখন এই সমস্ত মেকি নাটক করে যাচ্ছে। প্রচারে বেরিয়ে এদিন মাছ রান্না করেন কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র, খাওয়ান কর্মী সমর্থকদের।
উত্তর 24 পরগনার বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। নববর্ষে এদিন তিনি ধুতি পাঞ্জাবি পরে প্রচারে, সঙ্গে মাছ। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রচারে তাঁর হাতে বিবেকানন্দের ছবি, মিছিলে নানা মনীষীর ছবি। হুগলির উত্তরপাড়া আসনে সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। পয়লা বৈশাখে প্রচারে বেরিয়ে ছোটদের মিষ্টি খাওয়ান। তো বাংলার সব থেকে ভালো এবং প্রসিদ্ধ জিনিস ফলত মিষ্টি মুখেই থাকবে এবং গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, উত্তরপাড়ার মানুষ সবাই এই ভালো মনে আর মিষ্টি মনেই থাকবে। সায়ন বন্দ্যোপাধ্যায় মহেশতলার সিপিআইএম প্রার্থী। তিনিও এদিন ধুতি পাঞ্জাবিতে প্রচারে। বাংলার সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি, এই রাজ্যের সংস্কৃতি, সেই সংস্কৃতি যা লুণ্ঠিত হয়েছে শেষ বহু বছর ধরে, যে সংস্কৃতি, বহু চর্চিত সংস্কৃতি যা হারিয়ে গেছে প্রায়, এই সংস্কৃতির পুনরুদ্ধারের লড়াইও আমরা সবাই মিলে লড়ছি। এদিন শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকারের প্রচারেও বাঙালিয়ানা। কামারহাটির সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায়, তাঁর প্রচারেও নববর্ষের ছোঁয়া। নিউজ 18 বাংলা। এইসব হলেও বহিরাগত তরজা কিন্তু থামছে না, এমনকি বহিরাগতরা ধরাও নাকি পড়ছে। আসবো একটা ছোট্ট ব্রেকের পর। পটাশপুরের পরে এবার এগরা। বাইরে থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল যে ভোট কেনার টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা বহিরাগতদের বিরুদ্ধে, যদিও বিজেপি অস্বীকার করছে। কি বলছে বিজেপি দেখুন। সন্ত্রাস করে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কসবাগোলা বস্তিতে একজনকে বিজেপি করে না। আজ 3-4 দিন ধরে সাহারা বুথ দিয়ে বিহার, উড়িষ্যা থেকে লোক এনে ঢোকানো হচ্ছে, টাকা ঢোকানো হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টি উড়িষ্যার 4 জন কার্যকর্তা গত 2 দিন ধরে সেখানকার সংখ্যালঘুদের ভাইদের এবং মায়েদের তারা যথোযুক্ত করে বোঝানোর চেষ্টা করেছে, এবং সেখানকার রাষ্ট্রবাদী আমাদের মুসলমান ভাই বোনেরা তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে। তাই সেই কারণে এই সমস্ত প্রবাসী কার্যকর্তাদের নামে মিথ্যা রটনা রুটিয়ে হঠাৎ উপরে তরোয়াল লাঠি নিয়ে এসে আক্রমণ শুরু করেছে, ওনাদের গাড়ি ভাঙচুর করেছে। পূর্ব মেদিনীপুরের কসবাগোলা মুসলিম প্রধান এলাকা, এগরা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তৃণমূলের অভিযোগ, বিহার এবং ওড়িশা থেকে বহিরাগতদের কসবাগোলায় ঢোকাচ্ছে বিজেপি। তৃণমূলের দাবি, মঙ্গলবার রাত 8টা নাগাদ একটি গাড়িকে আটকান গ্রামবাসীরা। তারপর জানা যায় গাড়ির ভেতরে থাকা 4 জনই ওড়িশার বিজেপি নেতা। সন্ত্রাস করে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কসবাগোলা বস্তিতে একজনকে বিজেপি করে না। আজ 3-4 দিন ধরে সাহারা বুথ দিয়ে বিহার, উড়িষ্যা থেকে লোক এনে ঢোকানো হচ্ছে, টাকা ঢোকানো হচ্ছে। গাড়িতে থাকা এক ব্যক্তি নিজেকে ওড়িশা বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি বলে দাবি করেন। मेरा नाम मिर्जा सिद्दीक है, मैं ओडिशा स्टेट माइनॉरिटी मोर्चा का वाइस प्रेसिडेंट हूँ। বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে তাদের গাড়ি আটকায় তৃণমূল, তারপর ভাঙচুর চালায়। बीजेपी का मैं हमारे उड़ीसा प्रदेश का माइनॉरिटी का वाइस प्रेसिडेंट हूँ। हम लोग जा रहे थे मिलने के लिए, कोई प्रचार वचार का काम नहीं था आज, बस ऐसे गए थे मुलाकात के लिए। जा रहे थे तो 100-150 आदमी आए और जो वहाँ के लोकल टीएमसी के जो नेता थे उन लोग के बहकाव में आके वो लोग 100-150 आदमी आके हमको हमला किया। जो यहाँ के टीएमसी के जो नेता भी हैं वो लोग ही भेजे उन लोगों को, जाओ उन लोग को मारो पीटो, और वो लोग आके हमको जानलेवा हमला किया। हम लोग का एक आदमी मेडिकल में एडमिट है, मेरे को भी मार लगा हुआ है। गाड़ी भी हमारा पूरा खत्म है, गाड़ी को तोड़ दिया उन्होंने, थाना में भी केस किया। যেভাবে যে গতিবেগে তারা বস্তির ভিতরে গাড়িটা ঢুকিয়েছিল, সেই সময় একটা বাচ্চা ছিটকে যায়, তার হয়তো তিনি নিহত হতে পারতেন। তারপরে গাড়িটা একটা জায়গায় দাঁড় করায়, তখন কিছু মহিলা এসে প্রশ্ন করে, প্রশ্ন করা মাত্রই মায়েদের উদ্দেশ্যে অশালীন গালিগালাজ হয়। তারপরে তাদের সঙ্গে কথোপকথন হয়, কোনো ভাঙাভাঙির ঘটনা ঘটেনি। এগরা বিধানসভা এলাকা থেকে 15 কিলোমিটার দূরে পটাশপুর। গত রবিবার রাতে সেই পটাশপুরেও বহিরাগতদের দিয়ে বিজেপি প্রচার করাচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল। তো যখনই আপনি একটা ডোর টু ডোর প্রোগ্রাম করছেন সেখানে আপনাকে পারমিশন নিতে হবে।
ঠিক আছে, সে তাছাড়া সত্ত্বেও আমরা অ্যালাউ করতে পারি, বা ওনারা অ্যালাউ করতে পারেন, গ্রামের মহিলারা, যে দিনের বেলা করতে পারে। এরপর সোমবার পটাশপুরের আরেক জায়গায় একই অভিযোগ ওঠে। পটাশপুরের পর এগরা বিধানসভা এলাকায় বহিরাগত অভিযোগ, টাকা দিয়ে বিজেপি ভোট কেনার চেষ্টা করছে বলে দাবি তৃণমূলের, যা মানতে নারাজ বিজেপি। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। আসলে তৃণমূল কি অক্সিজেন পাচ্ছে? চার্লস নন্দীর কাছে যাবো, যে বারবার করে এই যে বাংলার পরিযায়ীদের ওপর নির্যাতন, আক্রমণ, বাংলা বললেই মারধর, মৃত্যু, এই সব অভিযোগ তৃণমূল করেছে এবং গত 1 বছর ধরে করে আসছে, তাই জন্য কি অক্সিজেন পাচ্ছে এইভাবে? দেখুন, প্রথমেই মনে রাখতে হবে বিজেপি শাসিত রাজ্যে যে ভয় পেয়েছে মমতা, বুঝে গিয়েছে জনতা। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে তার হার এবার যা সময়ের অপেক্ষা, আর এই নাটকবাজি আর চলবে না। আপনি যদি লাস্ট যে নির্বাচনী মঞ্চ নয়, ভাষণের জন্য নয়, তথ্য দিয়ে বলুন উড়িষ্যাতে বাঙালিকে বাংলার জন্য দাঁড়িয়েছিলেন কিনা পিটিয়ে, গুজরাট থেকে হরিয়ানা থেকে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি আক্রান্ত হয়েছে কিনা। এবারে ইলেকশনে কোনো কারচুপি চলবে না। ইলেকশন কমিশনার পরিষ্কার বলছে যে দিস টাইম ইলেকশন উড বি ফিয়ার ফ্রি, ভায়োলেন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি, যেগুলো তৃণমূল করে থাকে। তাই যদি ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এবারে তৃণমূলের হার অনিবার্য হয়। মানে না, আমি বলছি নির্বাচন কমিশন সুনিশ্চিত আগের বারও তো করেছিল, সার্টিফিকেট দিয়ে বলেছিল। বিজেপির অভিযোগকে নস্যাৎ করে নিজেরা জিততে পারেননি, 5 বছর ধরে বিরোধী দলের আসন অলংকৃত করে শুধু মিডিয়াতে আর কোর্টে বসেছিলেন, মানুষের সাথে কোনো জনসংযোগ নেই। এখন কাদু মিলাইলে হবে? আমার ছোট কথা হচ্ছে, দেখুন এই যে বিজেপি এত কথা বলছে না, সোজা কথা, আমরা এতদিন ধরেছি ভোট লুট হয়েছে, ভোট খাওয়া হয়েছে, ব্যালটও খেয়ে নিয়েছে, এই ভোট ভাসছে পুকুরে, এই নিদর্শন আমরা দেখেছি। এখন নতুন নিদর্শন কি তৈরি হয়েছে জানেন? SIR এর মধ্যে দিয়ে বৈধ ভোটারকে বাদ দিয়ে দাও। এমনকি এই যে কথা বলা হয়েছিল যে রোহিঙ্গা খুঁজে খুঁজে বের করা হবে, যে কি খুঁজে বের করা হবে, যারা ওপার থেকে নাকি এপারে এসছে। আমি আমার পাড়ায় আমার অভিজ্ঞতা, বুথে বুথে গিয়ে সার্ভে করতে গিয়ে, বুথে বুথে গিয়ে স্ক্রুটিনি করতে গিয়ে দেখছি একেবারে হিন্দু মানুষ, মানে দুবেলা পুজো করে, আপামর হিন্দু, পুজো আচরার সঙ্গে থাকে, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। মানে এটা পরিকল্পিতভাবে বাদ দিল। আমার কথা হচ্ছে যে কোনো মানুষই ভারতবর্ষের নাগরিক, তারা যে কোনো জায়গায় যেতে পারে, এই কোনো আপত্তি নেই। কিন্তু ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, আমি ভুল না করলে এখানে অনেকজন যারা সিনিয়র আছে, বেশি দিন নির্বাচন করছে, আমারও তাই অভিজ্ঞতা, ডোর টু ডোর ক্যাম্পেইন হোক আর স্ট্রিট কর্নার হোক, আপনাকে পারমিশন করতে হয় নির্বাচন কমিশনের কাছে। আপনি নির্বাচন কমিশনের কাছে পারমিশন না করে যান, আপনাকে এর মধ্যে পড়তেই হবে। এবং তার এখানেই কোথাও একটা সন্দেহ দানা বাঁধছে। আমার একটা লাস্ট কথা, যে রাজনৈতিক দল এত বছর ধরে বিরোধী দল রয়েছে, এতগুলো MP, এতগুলো MLA রয়েছে, তারপরে বাইরে থেকে কেন আসতে হচ্ছে? নাকি সংগঠন বানাতে পারছে না, তাই এদের দিয়ে তৃণমূল হাঁটবে। এসব তৃণমূলকে বিজেপি হাঁটবে। ভারতীয় জনতা পার্টি আর ন্যাশনাল পার্টি, এটা তো তৃণমূলের মতো রিজিনাল দল না। ওরা যদিও লেখে AITC বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, ওটা রিজিনাল তৃণমূল কংগ্রেস না। সংগঠন নেই বলে এইরকম বাইরে থেকে আনতে হচ্ছে নাকি? না, শুভজিৎ যেটা বলছেন, না, এখানে সংগঠন নেই বা আছে কোনো প্রশ্নই আসছে না। ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি, সেখানে সামনে ইলেকশন, বাইরে থেকে প্রচার আসতেই পারে, অসুবিধা বিজেপির প্রার্থী হতে দেখে চার্লস বাবু, উনি তো প্রার্থী হতে পারেন। বিজেপির বিদ্বেষটা বলো, বিজেপি উনাকে কোনোদিন বিদ্বেষের জন্য প্রার্থী করবে না। উনি এখানে এসে যতই গলাবাজি করুন, টিয়া পাখি প্রার্থী হবে, খরগোশ প্রার্থী হবে। ইন্টারেস্টিং, ও যে প্রসঙ্গটা তুলেছে ইজ ভেরি ইন্টারেস্টিং। একটা কথা বলি, এটা দেখো, আমি তোমাকে প্রথম স্পেলে বলেছিলাম, দেখো অপটিক্স কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে কোথাও মাছ দেখিয়ে নির্বাচন, কোথাও টাকা দেখিয়ে নির্বাচন, কিন্তু কেউ একবারও বলছে না যে এই নির্বাচনটা হওয়া উচিত যেখানে সার্বিক উন্নয়নের প্রশ্ন। আমি সব মাত্রাকে বাদ দিয়ে বলছি। আচ্ছা, ইন্টারেস্টিং, আমি সেই কথা তোমাকে বারবার বলছি, সে তো মমতা দেবীও বলছেন, কিন্তু প্র্যাকটিক্যাল রেকর্ড কি বলছে? সারা ভারতবর্ষ জুড়ে প্রথমত বেকারি সমস্যায় 48 বছরের সর্বোত্তম বেকার সারা ভারতবর্ষে। আবার পশ্চিম বাংলায় গতকাল রাহুল গান্ধীও বলে গেছেন 5 লক্ষ বছরে চাকরি দেওয়া হবে 84 লক্ষ যারা বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করছে। মানে এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সুতরাং কি ঘটছে আমরা জানি। আমি তোমাকে একটা কথা বলি, মানে খুব সেন্টিমেন্টালি এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি। দীর্ঘকালীন রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি নির্বাচনের এই অপটিক্সগুলোকে নতুনভাবে দেখছি। কেন বলি, তুমি বাঙালি মুখ্যমন্ত্রী হবে, আচ্ছা ঠিক আছে, বাঙালিভাষী মুখ্যমন্ত্রী, সেটাই তো স্বাভাবিক, কিন্তু তার নাম কি?
বরকত গনি খান চৌধুরী হতে পারে? মানে আমি কি বলতে চাইছি বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি সেই প্রজন্মের মানুষ সূত্র বলেনি, ধরে। আমি সেই প্রজন্মের মানুষ হ্যাঁ। যেখানে আসামের মুখ্যমন্ত্রী আনোয়ারা এটা তৈমুরকে আমি কিন্তু দেখেছি, interesting যে বাইরে আনোয়ারা থেকে তৈমুরকে আমি আসতেই দেখেছি। পারে, কিন্তু এই, excuse আপনাকে me, স্থান দেওয়া হচ্ছে না আনোয়ারা কারণ তৈমুরকে আমি সংখ্যালঘু দেখেছি। বলে। এক মিনিট আমি শেষ করে Please, নিই। please. আমি আনোয়ারা তৈমুরকে দেখেছি আসামের মুখ্যমন্ত্রী, আর আন্তুলেকে দেখেছি মহারাষ্ট্রের না, একজন মুখ্যমন্ত্রী। প্রার্থীও সেই তো নেই। ভারতবর্ষে আমি একজন সেই প্রার্থীও তো নেই পশ্চিমবঙ্গে বিজেপির লিস্টে। বাংলা ভাষী তো এরাও। হ্যাঁ। সুতরাং এই তাহলে মাত্রা- বাংলা ভাষাকে এই মাত্রা কিভাবে আসবে। আপনারা জোর দিচ্ছেন? ওকে, please, সংখ্যালঘুর এই দেখুন, প্রশ্ন এখানে আসবে। দুটো ইস্যু আছে। প্রথম কথা, সবাইকে বলতে হবে একটা কথা মনে রাখতে হবে যে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে না, ধর্মীয় রাজনীতি করে মমতা ব্যানার্জি। আমাদের কাছে ধর্ম মানে গণতন্ত্র, রাজনীতি মানে উন্নয়ন। এখানে এমপি আপনার নেই, একটা মুসলিম এমপি আপনার নেই, একটা নমিনেশন আপনি দেননি এই রাজ্যে, এই নির্বাচনে আপনার দুটো কথার একটা উত্তর দিচ্ছেন, মুসলিমকে উত্তর আপনারা দিচ্ছেন। নমিনেশন দেননি। আপনারা Okay, ইনক্লুসিভনেসের কথা please, বলবেন, আর আমরা শুনবো। পশ্চিমবঙ্গে এমপি কথা বলা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এমপি মাইনরিটি আছে, কতজন কেন্দ্রীয় মন্ত্রী কথা আছে? বলা হয়ে গেছে, প্লিজ। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুসলিম ভোট ব্যাংকের দোকান খুলে বসেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাই, যাদের ভোটে আপনারা ক্ষমতায় আছেন তাদের জন্য গত 15 বছরে একটি কাজও করেননি। আমি এই কথা শেষ করতে দিন। আরে বলতে দেবেন তো, লিখবেন তো, অডিট হবে তো এটা। বলতে দেবেন তো, 1000 কোটি টাকা বলতে দিন। পিওমো থেকে ওকে, হুমায়ুন কমিশন দেওয়া শেষ হয়েছে। করুক, শেষ করুক। এর অডিটেড অ্যাকাউন্টস দেবেন তো? সংখ্যালঘুদের জন্য যে মমতা ব্যানার্জি সরকার কিছুই করেনি এ কথা বিজেপি বলছে না, এ কথা বলছে নোবেল লরিয়েট অমর্ত্য সেন। অমর্ত্য সেনের বিখ্যাত লেখা লিভিং রিয়েলিটি অফ মুসলিমস ইন ওয়েস্ট বেঙ্গল। Okay. সেখানে সেটা তিনি 2011 অবধি। এখন বড় নাম এসআইআর পড়াশোনা করে আসুন ভাই। আরে বাকিটা আপনার বলতে দিন। কারো নাম এসআইআর বাদ গেছে, বলতে দিন। তাই বিজেপি। আরে কি বলছেন? সবাই মিলে না। ইনফ্যাক্ট আই টেল ইউ, আরে পড়াশোনা করে স্টুডিওতে আসুন ভাই, বলতে দিন। নির্বাচনী এসআইআর এ এই অমর্ত্য সেনের নাম বাদ গেছিল। আমি বলছি কি কথা, উনি কি বলতে এই চান? এসআই। বলুন, শেষ করুন। এখানে অমর্ত্য 30 সেন সেকেন্ড, ছত্রে please। ছত্রে বলেছেন যে এখানে পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা সারা ভারতবর্ষের তুলনায় কত খারাপ। বলছেন তিনি 2011 সাল পর্যন্ত। না, উনি পড়াশোনা করেন না তাই বলছেন। না, না, এক্সট্রিম আপনি পভার্টি পড়াশোনা করেন। এখানে বলছেন যে উনি এভিডেন্স দিয়ে দেখিয়েছেন যে এখানে মুসলমানদের পার মান্থ ইনকাম হচ্ছে 2500 থেকে 3000 টাকা। তাদের কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, তাদের বাসস্থান নেই, তারা Okay, পড়াশোনায় পিছিয়ে। নিশ্চয়ই সংখ্যালঘুরা তার জবাব দেবে। ভোটার করে রেখেছে, নিশ্চয়ই সংখ্যালঘুরা এদের তার জবাব মমতা দেবে। ব্যানার্জি ভোটার করে রেখেছে, এদের মমতা ব্যানার্জি ভোটার করে রেখেছে, নাগরিক হতে দেয়নি। ওদের জন্য আচ্ছা, শুভজিৎ কোনো প্রশ্ন করছে? একটা কাজই করেছে। মুসলমানদের আমার দুটো ইস্যু আছে, আরে কথা বলতে দেবেন তো কমসে কম। উনি আর একটা ইস্যু বলেছেন, খুব পার্টিনেন্ট ইস্যু। উনি যেটা বলেছেন যে আমরা ভুল ইস্যুতে যাচ্ছি, ঠিকই তো বলেছেন। এখানে শিল্পের হাহাকার, শিল্পের শ্মশান নিয়ে একটা কথা বলছে না মমতা ব্যানার্জি। চাকরি নেই, বেকারত্ব একটা কথা বলছে না। কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি নিয়ে একটা কথা বলছে না। Okay, ওদের বলার okay, সাহস শুভজিৎ, নেই বলছে। শুভজিৎ, কথা একদম। এই যে মুসলিম হিন্দু যখন প্রসঙ্গ উঠে এলো, তাহলে আমাকে কি বলতে হবে যে হিন্দু মানুষের যে নাম বাদ গেল, বিজেপি তো সেই নিয়ে রাস্তায় নামা উচিত ছিল, হ্যাঁ কি না? দুই, আমার কথা এই যে মমতা ব্যানার্জির জন্য হিন্দু আর মমতাদের নাম বাদ গেছে। এই যে শিল্প নিয়ে প্রশ্ন উঠলো, তো তাহলে আমাকে তো এটাও মনে করতে হবে, যখন টাটার কারখানার গল্পটা আমার যদি ফিরে যায় সেই সময়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কারখানা আটকাচ্ছে, পাশে তো বসেছিল রাজনাথ সিং। রাজনাথ সিং কি সিপিএম করতো না কংগ্রেস করতো? আমার যতদূর অভিজ্ঞতা, রাজনাথ সিং বোধহয় বিজেপি তখন নেতা ছিল বড়। একদম। আচ্ছা দেবশ্রী বাবু, এই বিষয়টা হচ্ছে যে এই যে কি দাঁড়ালো তাহলে, সংখ্যালঘুদের গুরুত্ব দেওয়া বিজেপির কাছে সোনার পাথর বাটি? না, এতে নয়। দেখুন, কখনো কিন্তু বিজেপি এই কথা বলছেন না, কোনো নেতাই শুনিনি আমি যে রাষ্ট্রবাদী হিন্দু, তারা রাষ্ট্রবাদী মুসলমান বলছেন। তার মানে কি, মুসলমান সম্প্রদায়কে একটা কোয়েশ্চেন মার্কের মধ্যে রেখে ওনাদের যে ফিল্টার, সেই ফিল্টারের বাইরে যারা আসছে তাদের রাষ্ট্রবাদী বলছে, বাকিরা রাষ্ট্রবাদী নয়, জাতীয়তাবাদী বলছে না, রাষ্ট্রবাদী বলছে। খ্রিস্টান বলছেন না। ফলে এই যে বৈষম্য, নিজেরা চায়নাবাদী আর দুবাইবাদী হিন্দু। প্লিজ, এই বৈষম্যটা কোনো যার মূল স্ট্রাকচারটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, সেইখানে একটা রাজনৈতিক দল যারা কেন্দ্রে রয়েছে, এতগুলো রাজ্যে রয়েছে, তাদের এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু ভারতবর্ষকে ভেঙে টুকরো করে দেওয়ার পক্ষে যথেষ্ট কারণ কিন্তু ভবিষ্যতে হতে পারে। ফলে এইটা কিন্তু কোনো মতে ধর্মনিরপেক্ষ তো
বহুত্ববাদী ভারতবাসীকে পক্ষে মেনে নেওয়া খুব রাহুল বাবু একেবারে সত্যি কথা বলেছেন। আমি তোমাকে একটা কথা বলি, ইনফ্যাক্ট আমরা যেটা রিয়ালাইজ করি, আমি ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলবো, সকলের উন্নয়নের কথা বলবো, অথচ আমি কেন্দ্রীয় স্তরে লোকসভাতে একটি মুসলিম নমিনেশন দেব না, রাজ্যে তো দেবই না। এইটা বারবার বিরোধীরা অভিযোগ করছে। এটাই করতে চাই, আমরা শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদকে সাংসদ করেছি। আমাদের কলকাতার আশেপাশে অনেক তিওয়ারি, কেজরিওয়াল এরকম বিজেপি প্রার্থী করেছে। আজকে আমরা কি কোনো সাহা, গড়ুই, ঘোষ, বোস এদেরকে অন্য রাজ্যে বিজেপি প্রার্থী হতে দেখেছি? ওকে, এই তো বহিরাগত তরজা চলছে, বিভিন্ন অবাঙালি বাঙালি এই সব চলছে যখন, তখন এই 152টা যে ভোট, 152 আসনে প্রথম দফার 23 তারিখ, সেখানে 2.5 লক্ষ জওয়ান মোতায়েন হবে। দেখুন, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল। প্রথম দফার ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 152 আসনে ভোট, এর জন্য প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ প্রথম দফার ভোটে ময়দানে নামবেন কেন্দ্রীয় বাহিনীর 2,40,000 জওয়ান। প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। 240 কোম্পানি, জঙ্গিপুরে 76 কোম্পানি, পূর্ব মেদিনীপুরে 273 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 271 কোম্পানি, বাঁকুড়ায় 193 কোম্পানি, বীরভূমে 176 কোম্পানি, মালদায় 172 কোম্পানি, কোচবিহারে 146 কোম্পানি, পুরুলিয়ায় 151 কোম্পানি, আসানসোল দুর্গাপুরে 125 কোম্পানি, জলপাইগুড়িতে 92 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি, আলিপুরদুয়ারে 77 কোম্পানি, ঝাড়গ্রামে 74 কোম্পানি, রায়গঞ্জে 71 কোম্পানি, ইসলামপুরে 61 কোম্পানি, দার্জিলিংয়ে 61 কোম্পানি, শিলিগুড়িতে 44 কোম্পানি, কালিম্পংয়ে মোতায়েন করা হবে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন ঠিক করেছে, ভোট গ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে সেই বুথে 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন, 3টি বুথ থাকলে 8 জন জওয়ান থাকবেন, 5টি বুথ থাকলে থাকবেন 16 জন জওয়ান, 8টি বুথ থাকলে 24 জন, 10টি বুথ থাকলে 28 জন। প্রথম দফার ভোটে 40,000 রাজ্য পুলিশ মোতায়েন করবে কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জেলায় জেলায় 6 দফা গাইডলাইন দেওয়া হয়েছে ভোটকে নির্বিঘ্নে করার জন্য, আর তাকে সামনে রেখেই এবার রাজ্যে প্রথম দফার ভোট নির্বিঘ্নে করার জন্য 2400-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এই যে কেন্দ্রীয় বাহিনী জওয়ান সংখ্যা একেবারে নজিরবিহীন ভাবে কেন্দ্রীয় বাহিনী, চার্লস দা, নজিরবিহীন ভাবে কেন্দ্রীয় বাহিনী, নজিরবিহীন ভাবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, মধ্যরাতে তাণ্ডব, গুপ্ত তাণ্ডব, মুখ্য সচিবকে বদল, এত সব করেও আপনারা যদি ক্ষমতায় না আসতে পারেন তাহলে তো আর কাউকে দায়ী করতে পারবেন না। দেখুন, প্রথমেই মনে রাখতে হবে যে 2011 সালে যখন পরিবর্তন এসেছিল, সেবারও কিন্তু আনপ্রেসিডেন্টেড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছে। এবারেও সেই আনপ্রেসিডেন্টেড অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবারেও পরিবর্তন আসবে। কিন্তু মুখ্য সচিবকে বদল করা হয়নি, সেই সময় মুখ্য সচিবকে বদল করা হয়নি, ঝাঁকে আমলা বদল করা হয়নি। অসুবিধে কোথায়? বদল করলে অসুবিধাটা কোথায়? হোয়াট ইজ দ্য প্রবলেম? মমতার সমস্যাটা কোথায়? কারচুপি করতে পারবে না, সমস্যাটা কোথায়? আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। প্রত্যেকটি করে জিতে আসা তৃণমূল এবার একেবারে আটকে গেছে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। 5 লক্ষ এই তো একটু আগে বললাম, ভয় মুক্ত করার চক্রান্ত হয় আগেরবারের মতো। ইলেকশন কমিশন তো পরিষ্কার বলছে, ফেয়ার ফ্রি, আমরা জানি, ভায়োলেন্স ফ্রি, ভয় দেখাবার জন্য ইন্টিমিডেশন ফ্রি, উইদাউট এনি ছাপ্পা, বুথ জামিং, গাড়িগুলো এনেছেন, গাড়িগুলো তো সাধারণ পশ্চিমবঙ্গে কি এমন হয় যে কাশ্মীর থেকে গাড়ি, সাজোয়া গাড়ি? সেটা তো বিভিন্ন জায়গায় যেখানে সুপার সেন্সিটিভ এরিয়া আছে, যেখানে জিহাদিদের মমতা ব্যানার্জি লালন পালন করেছেন, সেই সিকিউরিটির জন্য আনতে হয়েছে। আচ্ছা, মানে উপনিবেশ। এই যে জিহাদির মোড়কে যেটা বলার চেষ্টা করলো, ওই যে বলেছে না বাংলাদেশি তারা নিয়ন্ত্রিত, বাংলাকে উপনিবেশের মতো ব্যবহার করছে বাংলা। অনুপ্রবেশকারী, কোথাও রোহিঙ্গা তো লেখা। শুনুন, এখানে একটা ছোট্ট অ্যাড করব। যেখানে সুপ্রিম কোর্ট বলে there is a complete just a minute, যেখানে সুপ্রিম কোর্ট বলে নির্বাচন কমিশন ডিজি থেকে হোম
সেক্রেটারি থেকে সাহস চিফ নেই সেক্রেটারি সব নির্বাচন শুনুন কমিশন না, জয়েন করে শোনার করেছে। সাহস নেই। তারপর সাহস নেই বলছে। এটা আপনাদের আমাদের শোনার সাহস আপনারা সব দিয়ে চেঞ্জ শুনুন না, করেছে। শুনুন না, সুপ্রিম কোর্ট যেখানে বলে there is a complete breakdown of law and order সেটা situation law and order in under West নির্বাচন Bengal, কমিশন। সেখানে ওই গাড়ি Law আছে, and order Okay. under প্রয়োজন জ্ঞানেশ হেলিকপ্টার কুমার। আছে, এটার প্রয়োজন ছিল Law and কিনা? order under জ্ঞানেশ কুমার। need of the situation, need of the hour. অতীতে অভিজ্ঞতা আমাদের এই যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী যদি উপযুক্ত না থাকে তাহলে মানুষ নির্বাচনে ভোট দিতে যায় না, এবং খালি ভোট দিতে যায় না এমনটাই নয়, অনেক ক্ষেত্রে এমন পরিবেশ তৈরি হয় যে বুথ মানে রিগিং হয়ে যায়, দখল হয়ে যায়। আমার কথা এতগুলো কেন্দ্রীয় বাহিনী এসছে খুব ভালো বিষয়, কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীকে মুভ করানো কি যাবে? কারণ এই কেন্দ্রীয় বাহিনীকে মুভ করানোর দায়িত্ব প্রত্যেকটা কিন্তু জায়গায় জিপিএস ব্যবহার করা না হচ্ছে, না আমি বলছি CC না না ক্যামেরা লাগিয়ে দেওয়া আমরা হচ্ছে কিন্তু গাড়িতে এমন গাড়িতে। চিত্র দেখেছি কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছে, এমন চিত্র আমরা দেখেছি, আমি ভুল না করলে। সেটা করার পরে suspend আমি হয়ে আবার গেছে। বলছি সেটা মানে এই করার পরে নির্বাচনে suspend দেখা হয়ে গেছে গেছে। এই আমার কথা নির্বাচনে- আমি এই দায় কিন্তু কমিশনকে নিতে হবে, কারণ আমরা তো যারা রাজনৈতিক দল নির্বাচনে লড়ছি বা যারা ভোট দেবে সকলেই চাইবো যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষ যার পছন্দের প্রার্থী তাকে ভোট দেবে, যে দলকে ভোট দেওয়া দেবে, এবং মানুষকে যাতে বাড়ি থেকে বুথ অব্দি নিয়ে আসা যায়। গ্রামের দিকে চন্দনদা, এমন এটা হয় সত্যি, এটা সত্যি যে আজকে যে ভোট হয়ে গেল আমি বলছি অসমে, আমরা একটাও ঘটনার কথা এখনো পর্যন্ত গ্রামের জানি দিকে না, কিন্তু উত্তেজনার অয়নদা, কথা। গ্রামের কিন্তু দিকে এমন- পশ্চিমবঙ্গ মানেই উত্তেজনা। না, না, কিন্তু সেখানে গ্রামে- এবার কি শোনো না, শেষ শান্তিপূর্ণ কথা। ভোটের পশ্চিমবঙ্গ আশা- মানে বহিরাগত আমরা প্রথমে দেখেছি। পশ্চিমবঙ্গ মানে চন্দনদা। পশ্চিমবঙ্গ মানে উত্তেজনা, পশ্চিমবঙ্গ মানে এখানে এখানে পলিটিক্যাল ভায়োলেন্স হয়, যেখানে হাইকোর্ট বলে এখানে কোনো আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। দেখো একটা জিনিস আছে, আমরা বারবার বলছি আমরা ওয়েলকাম করছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যা ব্যবস্থা নেবে আমাদের ইনফ্যাক্ট কোর্ট বলুক আর ইসিআই বলুক, আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, দিস ইজ ওয়ান পয়েন্ট। কিন্তু সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যতগুলো অ্যাপারেটাসকে চেঞ্জ করা তুমি জানো, আর প্রথমবার হয়েছে মুখ্য সচিব একদম। স্বরাষ্ট্র সচিব চেঞ্জ, একদম। অন্যগুলো ঘোষণার বাদ দিনই। দাও, ঘোষণার টাইম দিনই রাতে। স্ট্রাকচারাল চেঞ্জ এতগুলো করার পরেও তারপরে দেখতে হবে গণতন্ত্র সপক্ষে এটা রক্ষা করা যাচ্ছে কিনা, মানে ওইটা উল্টো দিকে পেট্রোল না হয়। এসআইআর নিয়ে আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালো নয়, সুতরাং আমাদের দেখতে হবে এই অপারেশনসটা বায়াসড অপারেশন হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। কেন্দ্রীয় Fair, কানে fair কানে না কিন্তু বলে সেটা না, নয়। কাকে ভোট দিতে হবে লাইনে এমন না Exactly. হয়েছে। আচ্ছা, কালকে বিজেপিকে তো ভোট দিতে আপনার হবে, নেতা এইটা রাহুল বলুন। গান্ধী এসে আমার মমতা বলছি, ব্যানার্জিকে এমন অ্যাটাক করে অভিজ্ঞতা গিয়েছে। আছে কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী কালকে তো আপনার নির্দিষ্ট নেতা- করে যাওয়ার আমি তো আগে এখনো বলছি, তাকে বলে দিচ্ছি, এখনো কাকে ভোট বলছি। দিতে হবে। কাকে ভোট এটা দিতে তো হবে? আমার নেতা ঠিক বলেছেন, মমতা ব্যানার্জিকেই অ্যাটাক করেছেন, বিজেপিকে অ্যাটাক করেছেন। পরিষ্কার কথা আপনাদের বলে রাখি যে 2026-এর নির্বাচন মমতা ব্যানার্জির বিসর্জন, মমতা ব্যানার্জি গন। ওকে। মমতা ব্যানার্জি অলরেডি শেষ হয়ে গিয়েছে, এতটা confident, সময়ের অপেক্ষা, এতটা আত্মবিশ্বাস। সময়ের অপেক্ষা। 4 মে আপনার এখানে বসেই চার সন্ধে আলোচনা করে যাবে, মমতা ব্যানার্জি চলে গেছেন। অতএব পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যেই না, ঠিক অয়ন, করে ফেলেছেন এটা কিন্তু আমি তোমাকে যে রেকর্ড করে এটা- রাখতে বলবো। এটা মমতা ব্যানার্জি 4 মে মুখ্যমন্ত্রী তুমি হিসেবে, যেরকম থাকবেন, আমাকেও মুখ্যমন্ত্রী দেখো। হিসেবে মমতা ব্যানার্জির আমি শেষ যাতে এই নির্বাচন। উপস্থিতি দেখি আগের বারের মতো যে সব নেতারা শুধু জয়প্রকাশ মজুমদারকে রেখে সামনে বাকিরা রেখে। পালিয়ে গেছে, মুখ্যমন্ত্রী হিসেবে তাহলে কিন্তু আপনাকে শেষ করবো জবাব এবার। করতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির এটা শেষ নির্বাচন। ওকে, দেখুন সেটা যে নিরাপত্তার বিষয়টা, সেটাও কি সোনার পাথরবাটি হয়ে যাচ্ছে যে আলোচনায় উঠে দেখুন, আসছে? যে কোনো অবস্থায় মানে সাংবিধানিক অধিকার, নিশ্চিন্তে ভোটদানের ভোটটা। অধিকার সাংবিধানিক অধিকার, সংবিধান সম্মত অধিকার, সেটাকে এনশিওর করার জন্য সংবিধান সম্মত ইলেকশন কমিশন বডি তারা যা যা স্টেপ নেবে সেই স্টেপ নিয়ে কোনো পলিটিক্যাল পার্টির বিরোধিতা করা কখনোই সমীচীন না, কারণ মানুষের সাংবিধানিক অধিকারটাকে এনশিওর করার দায় কিন্তু সংবিধান ঠিক ইলেকশন বলছেন। কমিশনকেই দিয়েছে। ঠিক বলছেন। কিন্তু সেইটা তাই বিজেপি সেইটা চায়। আমি সব নিশ্চয়তা রাজনৈতিক দল- হচ্ছে কিনা, সেটা হচ্ছে কিনা, কিন্তু সে তার দায় কিন্তু ইলেকশন মানে কমিশনকেই এখনো নিতে হবে। সন্দেহ প্রকাশ একদম করতে হবে, ঠিক বলেছেন, নির্বাচন অবশ্যই কমিশনের নিতে হবে। ইলেকশন পদক্ষেপ কমিশনকে পেলেও। আরেকটা দায় নিতে হবে, কি দায় বলো তো? এই যারা ভোট দেবে বা রাজনৈতিক দল করছে, সে যে পার্টি করুক, আমাদের পার্টি করুক, অন্য পার্টি করুক, আমাদের অতীতে অভিজ্ঞতা, বেশ কিছু বছর অভিজ্ঞতা, নির্বাচন পরবর্তী সন্ত্রাস, পোস্ট পোল ভায়োলেন্স, এবং এক্ষেত্রে আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দল করার জন্য কিন্তু অনেক মানুষ 21-এর পোস্ট পোল ভায়োলেন্সে আমরা 77 জনকে হারিয়েছি। আমি বলছি 16 সালে আমাদের ক্ষেত্রে এটা হয়েছে, বা 21 সালে বিজেপির ক্ষেত্রে হয়েছে, অন্যদের ক্ষেত্রে হয়েছে। আমার কথা, বা অন্য দলের ক্ষেত্রেও যদি হয়, আমার কথা যে মানুষ যাকেই ভোট দেবে তাকে যেন এই খেসারত না দিতে হয় যে অন্য রাজনৈতিক দল করার জন্য তাকে তার জীবন হারাতে হয় বা তার বাড়ি সংখ্যালঘু মেয়েদের আমরা rape চাইবো, করেছে তৃণমূল। আমরা চাইবো 21 যে সালে। কমিশন এই ব্যবস্থা নিক, কিন্তু যে এটা একেবারে post আত্মবিশ্বাসের সঙ্গে poll বলে দিলেন situation যে নেবে, আর ঠিকঠাক। নয় তৃণমূল সরকার, কোনোভাবেই নয়। এই আত্মবিশ্বাসটা কিভাবে আসছে? আত্মবিশ্বাস তো আমরা জনগণের 21-এ ভোট থেকে দেখেছিলাম, 24-এ নাকি এই দেখেছি। নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে? 21-এ আপকি বা 200 পারের কি আত্মবিশ্বাসের কোনো খামতি দেখেছিলে? বা 24-এ 35টি আসন পাবে এই অমিত শাহ এবং বিজেপির নেতারাই তো বলেছিল, তোমার স্টুডিওতে বলে গেছিল। আত্মবিশ্বাসের সেদিন কোনো অভাব ছিল? তারপরে কি হলো? রেজাল্টের দিন প্রেস কনফারেন্সের জন্য কাউকে খুঁজে পাওয়া। কিন্তু দেবশ্রীদা, তো আমি এই সমস্ত জিনিসটা কথা তো দেখেছি। দেখতে হবে। মমতা ব্যানার্জি ওকে, এতটাই, ওকে। এক মিনিট,
মমতা ব্যানার্জি এরা এতটাই কারা? আর্নাব, এদের এতটাই কথার ভয় কোনো দাম পেয়েছে, নেই। ওকে, উনি দেবশ্রী নিজে দা, বলছেন, please, আমি উনি জানতে নিজে চাইবো। বলছেন জোড়া ফুলে ভোট দেবেন না। অনেক সবাই মমতা ব্যানার্জি আর্নাব বলছেন অনেক জোড়া ফুলে চুপচাপ, ভোট দেবেন না। এবার ভোটটা অনেক চুপচাপ, এর অর্থটা কি হতে না, পারে? এটা একটা ঠিকই, কিন্তু আমরা ওকে কিন্তু পরখ করছি যে মানুষ কিন্তু খুব একটা কিছু বলতে চাইছে না। জানি না সেটা দেখা যাক, হতে পারে, দেখা যাক। এটা তো আজকে বুধবার, পরের বৃহস্পতিবারই প্রথম দফার ভোট, আর সেই ভোটে কি হবে তা তো ভবিষ্যৎই বলবে। 4 মে। আপনাদের অনেক ধন্যবাদ জনতার দরবারে আসার জন্য, আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি।